রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা থেকে একটি অংশ পাঠ করছি। পালকিখানা ঠাকুরমাদের আমলের, খুব দরাজ বহর তার। নবাবী ছাদের ডান্ডা দুটো ৮-৮ জন বেহারার কাঁধের মাপের। হাতে সোনার কাকন, কানে মোটা মাকড়ি, গায়ে লাল রঙের হাত কাটা মেরজাই পরা বেহারার দল সূর্য ডোবার রঙিন মেঘের মতো সাবেক ধনদৌলতের সঙ্গে সঙ্গে গেছে মিলিয়ে। এই পালকির গায়ে ছিল রঙিন লাইনে আঁকজোক কাটা, কতক তার গেছে ক্ষয়ে, দাগ ধরেছে যেখানে সেখানে, নারকোলের ছোবড়া বেরিয়ে পড়েছে ভিতরের গদি থেকে। এ যেন একালের নাম কাটা আসবাব, পড়ে আছে খাতাঞ্চিখানার বারান্দায় এক কোণে। আমার বয়স তখন ৭-৮ বছর। এ সংসারে কোনো দরকারি কাজে আমার হাত ছিল না, আর ওই পুরানো পালকিটাকেও সকল দরকারের কাজ থেকে বরখাস্ত করে দেওয়া হয়েছে। এই জন্যেই ওর উপরে আমার এতটা মনের টান ছিল। ও যেন সমুদ্রের মাঝখানে দ্বীপ, আর আমি ছুটির দিনের রবিনসন ক্রুসো, বন্ধ দরজার মধ্যে ঠিকানা হারিয়ে চারদিকের নজরবন্দি এড়িয়ে বসে আছি। তখন আমাদের বাড়ি ভরা ছিল লোক, আপন পর কত তার ঠিকানা নেই। নানা মহলের চাকরদাসীর নানা দিকে হই হই ডাক। সামনের উঠোন দিয়ে প্যারিদাসী ধামা কাখে বাজার করে নিয়ে আসছে তরি তরকারি। দুখন বেহারা বাঁক কাঁধে গঙ্গার জল আনছে। বাড়ির ভিতরে চলেছে তাতিনি নতুন ফ্যাশন পেড়ে শাড়ির সওদা করতে। মাইনে করা যে দিনুশেখরা গলির পাশের ঘরে বসে হাঁপড় ফোঁস ফোঁস করে বাড়ির ফরমাস খাটত, সে আসছে খাতাঞ্চিখানায়, কানে পালকের কলম গোজা কৈলাস মুখুজ্জের কাছে পাওনার দাবি জানাতে। উঠোনে বসে টং টং আওয়াজে পুরনো লেপের তুলো ধুনছে ধুনুরি। বাইরে কানা পালোয়ানের সঙ্গে মুকুন্দলাল দারোয়ান লুটোপুটি করতে করতে কুস্তির প্যাঁচ কষছে, চটা চট শব্দে দুই পায়ে লাগাচ্ছে চাপড়। ডন ফেলছে ২০-২৫ বার ঘন ঘন। ভিখিরির দল বসে আছে বরাদ্দ ভিক্ষার আশা করে। বেলা বেড়ে যায়, রোদ্দুর ওঠে কড়া হয়ে। দেউড়িতে ঘণ্টা বেজে ওঠে। পালকির ভিতরকার দিনটা ঘণ্টার হিসাব মানে না। সেখানকার ১২টা সেই সাবেক কালের, যখন রাজবাড়ির সিংহদ্বারে সভাভঙ্গের ডঙ্কা বাজত, রাজা যেতেন স্নানে চন্দনের জলে। ছুটির দিন দুপুরবেলা যাদের তাবেদারিতে ছিলুম, তারা খাওয়া দাওয়া সেরে ঘুম দিচ্ছে। একলা বসে আছি। চলেছে মনের মধ্যে আমার অচল পালকি। হাওয়ায় তৈরি বেহারাগুলো আমার মনের নিমক্ষে মানুষ। চলার পথটা কাটা হয়েছে আমারই খেয়ালে। সেই পথে চলছে পালকি, দূরে দূরে দেশে দেশে। সেসব দেশের বই পড়া নাম আমারই লাগিয়ে দেওয়া। কখনো বা তার পথটা ঢুকে পড়ে ঘন বনের ভিতর দিয়ে। বাঘের চোখ জল জল করছে, গা করছে ছমছম। সঙ্গে আছে বিশ্বনাথ শিকারী, বন্দুক ছুটল, দুম, ব্যাস, সব চুপ। তারপরে এক সময়ে পালকির চেহারা বদলে গিয়ে হয়ে ওঠে ময়ূরপঙ্খী, ভেসিয়ে চলে সমুদ্রে। ডাঙা যায় না দেখা। দাঁড় পড়তে থাকে ছপ 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 ছপ। ঢেউ উঠতে থাকে দুলে দুলে ফুলে ফুলে। মাল্লারা বলে ওঠে, সামাল সামাল। ঝড় উঠল। হালের কাছে আব্দুল মাঝি, ছুঁচল তার দাড়ি, গোপ তার কামানো, মাথা তার ন্যাড়া। তাকে চিনি। সে দাদাকে এনে দিত পদ্মা থেকে ইলিশ মাছ আর কচ্ছপের ডিম।
সে আমার কাছে গল্প করেছিল একদিন চৈত্র মাসের শেষে ডিঙিতে মাছ ধরতে গিয়েছে, হঠাৎ এলো কালবৈশাখী, ভীষণ তুফান, নৌকো ডোবে ডোবে। আব্দুল দাঁতে রশি কামড়ে ধরে ঝাঁপিয়ে পড়ল জলে, সাঁতরে উঠল জ্বরে, কাছি ধরে টেনে তুলল তার ডিঙি। গল্পটা এত শিগগির শেষ হলো, আমার পছন্দ হলো না। নৌকোটা ডুবল না, অমনিই বেঁচে গেল, এ তো গল্পই নয়। বারবার বলতে লাগলুম, তারপর? সে বললে, তারপর সে এক কাণ্ড। দেখি এক নেকড়ে বাঘ, ইয়া তার গভ্যজোড়া। ঝড়ের সময় সেই উঠেছিল ওপারে গঞ্জের ঘাটের পাকুড় গাছে। দমকা হাওয়া যেমনই লাগলো, গাছ পড়ল ভেঙে পদ্মায়। বাঘ ভায়া ভেসে যায় জলের তোরে, খাবি খেতে খেতে উঠল এসে চড়ে। তাকে দেখেই আমার রশিতে লাগালুম ফাঁস। জানোয়ারটা এত বড় চোখ পাকিয়ে দাঁড়ালো আমার সামনে, সাঁতার কেটে তার জমে উঠেছে খিদে। আমাকে দেখে তার লাল টকটকে জিভ দিয়ে নাল ঝরতে লাগলো। বাইরে ভিতরে অনেক মানুষের সঙ্গে তার চেনাশোনা হয়ে গেছে, কিন্তু আব্দুলকে সে চেনে না। আমি ডাক দিলুম, আও বাচ্চা। সে সামনের দুপা তুলে উঠতেই দিলুম তার গলায় ফাঁস আটকিয়ে। ছাড়াবার জন্যে যতই ছটফট করে, ততই ফাঁস এঁটে গিয়ে তার জিভ বেরিয়ে পড়ে। এই পর্যন্ত শুনেই আমি ব্যস্ত হয়ে বললুম, আব্দুল, সে মরে গেল নাকি? আব্দুল বললে, মরবে তার বাপের সাধ্যে কি? নদীতে বান এসেছে, বাহাদুরগঞ্জে ফিরতে হবে তো। ডিঙির সঙ্গে জুড়ে বাঘের বাচ্চাকে দিয়ে গুণটা নিয়ে নিলে অন্তত 20 ক্রোশ রাস্তা। গোঁ গোঁ করতে থাকে, পেটে দিয়ে দাঁড়ের খোঁচা। 10-15 ঘন্টার রাস্তা 1.5 ঘন্টায় পৌঁছিয়ে দিলে। তার পরেকার কথা জিজ্ঞেস করো না বাবা, জবাব মিলবে না। আমি বললুম, আচ্ছা বেশ, বাঘ তো হলো, এবার কুমির? আব্দুল বললে, জলের উপর তার নাকের ডগা দেখেছি অনেকবার। নদীর ঢালুডাঙায় লম্বা হয়ে শুয়ে সে যখন রোদ পোহায়, মনে হয় ভারী বিচ্ছিরি হাসি হাসছে। বন্দুক থাকলে মোকাবিলা করা যেত, লাইসেন্স ফুরিয়ে গেছে। কিন্তু মজা হলো, একদিন কাঁচি বেদেনি ডাঙায় বসে দা দিয়ে বাখারি চাচ্ছে, তার ছাগলছানা পাশে বাঁধা। কখন নদীর থেকে উঠে কুমিরটা পাঠার ঠ্যাং ধরে জলে টেনে নিয়ে চলল। বেদেনি একেবারে লাফ দিয়ে বসল তার পিঠের উপর, দা দিয়ে ওই দানো গিরগিটির গলায় পোঁচের উপর পোঁচ লাগালো। ছাগলছানা ছেড়ে জন্তুটা ডুবে পড়ল জলে। আমি ব্যস্ত হয়ে বললুম, তারপরে? আব্দুল বললে, তারপরে কার খবর তলিয়ে গেছে জলের তলায়, তুলে আনতে দেরি হবে। আসছেবার যখন দেখা হবে, চর পাঠিয়ে খোঁজ নিয়ে আসব। কিন্তু আর তো সে আসেনি, হয়তো খোঁজ নিতে গেছে। এই তো ছিল পালকির ভিতর আমার সফর। পালকির বাইরে এক এক দিন ছিল আমার মাস্টারি, রেলিংগুলো আমার ছাত্র, ভয়ে থাকতো চুপ। এক একটা ছিল ভারী দুষ্ট, পড়াশুনোয় কিচ্ছুই মন নেই। ভয় দেখাই যে বড় হলে কুলিগিরি করতে হবে। মার খেয়ে আগাগোড়া গায়ে দাগ পড়ে গেছে, দুষ্টুমি থামতে চায় না, কেননা থামলে যে চলে না, খেলা বন্ধ হয়ে যায়। আরও একটা খেলা ছিল, সে আমার কাঠের শিঙ্গিকে নিয়ে। পূজায় বলিদানের গল্প শুনে ঠিক করেছিলুম, শিঙ্গিকে বলি দিলে খুব একটা কাণ্ড হবে। তার পিঠে কাঠি দিয়ে অনেক কোপ দিয়েছি, মন্তর বানাতে হয়েছিল, নইলে পুজো হয় না। শিঙ্গি মামা কাটুম, আন দিবসের বাটুম, উলুকুট ঢুলুকুট ঢ্যাম কুড়কুড়।
আখরোট বাকরোট খট খট খটাস পট পট পটাস। এর মধ্যে প্রায় সব কথাই ধার করা, কেবল আখরোট কথাটা আমার নিজের। আখরোট খেতে ভালোবাসতুম। খটাস শব্দ থেকে বোঝা যাবে আমার খাড়াটা ছিল কাঠের, আর পটাশ শব্দে জানিয়ে দিচ্ছে সে খাড়া মজবুত ছিল না। আজ এইটুকুই। নমস্কার।